কার্যকর কোনো ভ্যাকসিন বা যুগান্তকারী কোনো ঔষধ আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত করোনার সঙ্গেই মানব সভ্যতাকে বসবাস করতে হবে, এটি মোটামুটি এখন পর্যন্ত চূড়ান্ত। এবং যে কারণে আসলে দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন দেশে লকডাউন তুলে নেওয়া হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় নতুন করে লকডাউন দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বাংলাদেশের বাস্তবতা যদি আমরা বলি, তাহলে আসলে সরকারের পলিসি এখন পর্যন্ত আমরা যেটুকু বুঝছি সেটি হচ্ছে যে জীবন এবং জীবিকাকে মোটামুটিভাবে ঠিক রেখে কোনো কোনো জায়গায় লকডাউন করা হবে বা করা হচ্ছে, এটি আপাতত পরিকল্পনা। এই বাস্তবতার মধ্যেও আমাদের সামনে নতুন একটি স্বাভাবিক জীবন দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আমরা সেখানকার আমাদের পলিসি কী হতে পারে, মানুষের সেখানকার স্বাস্থ্যবিধি কিভাবে তারা পালন করতে পারে এবং সরকারের স্বাস্থ্য বিভাগকে এই পরিস্থিতির জন্য কিভাবে ঢেলে সাজাতে হবে, এবং তার পাশাপাশি একটি আলোচনা সবসময় প্রাসঙ্গিক, যেটি হচ্ছে করোনার টেস্ট বা পরীক্ষা, যেটি নিয়ে আমাদের প্রথম থেকে কথা হচ্ছিল। তার সঙ্গে আগামীকালকে থেকে নতুন করে একটি অর্থ যোগ হচ্ছে, অর্থাৎ করোনা টেস্ট করতে হলে এখন থেকে টাকা দিতে হবে। সেটি আসলে কতটুকু জনবান্ধব হলো এই সংকটের মধ্যে দাঁড়িয়ে, এই সমস্ত প্রসঙ্গ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। যারা আমাদের সঙ্গে আছেন তারা প্রত্যেকেই সামাজিক এবং শারীরিক দূরত্বের কথা মাথায় রেখে স্ব অবস্থানে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত আছেন। তাদের সঙ্গে প্রথমে আমরা আপনাদেরকে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ, সাবেক পরিচালক, রোগ নিয়ন্ত্রণ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার ইকবাল আরসলান, সভাপতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, সচিব। আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আছেন সরকারের সাবেক সচিব আবু আলম শহীদ খান। আপনাকেও স্বাগত। আমরা কথা বলতে চাই নতুন লকডাউন, করোনা টেস্ট ফিয়ের যৌক্তিকতা এবং নতুন স্বাভাবিক জীবনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমাদের আসলে কোন কোন পরিকল্পনা নেওয়া উচিত সেই সমস্ত প্রসঙ্গে। আমরা একই সঙ্গে টেলিভিশনে আছি এবং তার সঙ্গে সঙ্গে আছি ভার্চুয়াল মিডিয়াতে। আপনারা চাইলে নিউজ24 এর ভেরিফাইড ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। সেখানকার যুক্তির পরে প্রশ্ন, যুক্তি, তর্ক উপস্থাপন করতে পারেন। কথা বলতে চাই এখনকার পলিসি এবং টাকা বাড়ার সিদ্ধান্তের প্রেক্ষিত নিয়ে। আসলে যদি শুরুতে আসলে ইকবাল আরসলান আপনাকে দিয়ে শুরু করতে চাই, যে আলোচনাটি খুবই হচ্ছে আগামীকালকের থেকে 200 টাকা, বাসায় গেলে 500 টাকা, এবং বেসরকারি হাসপাতালে যদি করা লাগে সেক্ষেত্রে 3,500 থেকে 4,500 টাকা দিয়ে তাদেরকে পরীক্ষা করতে হবে। এই সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত আপনার কাছে এই আমাদের প্রশ্ন, ইকবাল আরসলান। ধন্যবাদ। বিষয়টি হচ্ছে যে সরকার একটি ফি নির্ধারণ করেছেন এবং আপনারা দেখেছেন সরকার প্রথম থেকেই যে এগুলো বিনামূল্যে করছিলেন। পরবর্তী একটা সময় যে আপনার গণমাধ্যম বা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবির মুখে তারা প্রাইভেট কিছু অর্গানাইজেশন, হাসপাতাল, যারা যাদের সক্ষমতা আছে তাদেরকে তারা করার অনুমতি দিয়েছেন অর্থের বিনিময়ে, বিত্তশালীদের জন্য। এবং সেখানে হচ্ছে এবং কি হচ্ছে সেটাও আপনারা খুব ভালোভাবে জানেন। যে আপনার কোন কোন ক্ষেত্রে আমরা অভিযোগ শুনেছি রোগীদেরকে ভর্তি করা হচ্ছে কেবিনে এবং আপনার অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে, বিভিন্ন রকমের যে অভিযোগ উত্থাপিত হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যারা এই পরীক্ষার সাথে সম্পৃক্ত আছেন, যারা পরীক্ষাগারগুলোতে কাজ করছেন, যারা নমুনা সংগ্রহ করছেন, তাদের মধ্যে একটা হতাশা আছে যে তাদের হিসাব মতে প্রায় 60% মানুষ যাদের কোনো প্রয়োজন নেই তাদেরকে করতে হচ্ছে কিরকম, যে একটি আমি ঘটনার কথাই বলি, যে একজন আপনার প্রভাবশালী, সে রাজনৈতিক ভাবেই হোক, প্রশাসনিক ভাবেই হোক, রাষ্ট্রের খুবই প্রভাবশালী ব্যক্তি, তার বাসায় একটা স্যাম্পলের জন্য কল করে নিয়ে গিয়ে 24টা স্যাম্পল সেই বাসার থেকে সংগ্রহ করতে হয়েছে এবং সেই নমুনার পরীক্ষার যে আপনার রিপোর্টও তাদেরকে দিতে হয়েছে। এই যে তাদের হিসাব মতে প্রায় 60% যে আপনার আননেসেসারি, আমরা বলি যে অপ্রয়োজনীয় যে টেস্ট, সেই টেস্টগুলো করা হচ্ছে। এখানে আপনার কোনোভাবেই যে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এখানে আপনারা বুঝেন যে বাংলাদেশের রাজনৈতিক, আর্থ সামাজিক, প্রশাসনিক যে প্রেক্ষাপট আমরা দেখি অভ্যস্ত, তাতে আসলে যারা এই কাজগুলো করেন তাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না। সেই প্রেক্ষাপটে সরকার এটি করতে বাধ্য হয়েছেন। তবে এখানে একটি বিষয় উল্লেখ্য যে আপনারা যদি দেখেন আদেশটা, সেখানে কিন্তু যে হত দরিদ্র যারা বা মানে আন্ডার প্রিভিলেজড গ্রুপ, তাদের জন্য কিন্তু যে সুবিধাগুলো সরকারের রাষ্ট্রের যেগুলো ছিল সেগুলো বলবৎ আছে। তবে একটি বিষয় যে আমি বলতে চাই সেটা হচ্ছে যে হ্যাঁ, একটি প্রশ্ন আসতে পারে। সে প্রশ্নটা হচ্ছে যে আজকে যে দেশের এই কোভিড যে সংক্রান্ত সময়কালে
জি। যে আমাদের দেশের অনেক মানুষ যারা দৈনন্দিন যে আয়ের উপরে নির্ভরশীল ছিলেন তাদের অনেকেই যে আয়ের থেকে বঞ্চিত হচ্ছেন এবং দরিদ্র সীমার নিচের দিকে নেমে যাচ্ছেন, তাদের ব্যাপারে কি হবে? সেটা হচ্ছে যে আমরা গণমাধ্যমে বা আমিও বিভিন্ন গণমাধ্যমে বলেছি যে সরকারের কাছে অনুরোধ করেছি যে তারা যাতে আপনার এই স্থানীয় প্রশাসন যারা আছেন, দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, তারা এটা বিবেচনায়, আমরাও ল্যাবরেটরিতে কাজ করেছি এক সময়, যে আমরা নিজেরা সিদ্ধান্ত নিতাম যে এই মানুষটা আসলেই যে তার ভিজিএফ কার্ড না থাকলেও সে দরিদ্র, তাকে আমরা বিনা পয়সায় করতাম। আপনার কাছে আমার আরো দুটি প্রশ্ন তৈরি হয়েছে আপনার বক্তব্যের প্রেক্ষাপটে। আপনি বলছিলেন যে যিনি বা যারা প্রভাবশালী তারা প্রভাব খাটিয়ে একটি জায়গায় 24টি টেস্ট করাতে বাধ্য করছে অনেক ক্ষেত্রে। তারা তো টাকা দিয়ে হলেও 24টি জায়গায় আরো 50টি টেস্ট করাতে পারবেন, এটি কিন্তু একটি পাল্টা যুক্তি থাকে। তখন না, এটা আপনার হচ্ছে যে সবসময় এটা হবে না, আমরা দেখি না, লেট আস সি। আপনার হচ্ছে যে সারা মানে দুনিয়াই হচ্ছে যে আপনার এক্সপেরিমেন্টের পর এক্সপেরিমেন্ট হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে যে যখনই একটা টোকেন মানি থাকবে, তখনই এটা আমাদের অভিজ্ঞতাও বলে যে যখনই টোকেন মানি থাকে তখনই অনেক ক্ষেত্রে কমে আসে। এটি একটা প্র্যাকটিক্যাল জায়গা থেকে বলা হচ্ছে। আরেকটি প্রশ্ন আপনার কাছে আছে এই প্রসঙ্গেই। আপনি বলছিলেন যে যারা হতদরিদ্র বা যারা দারিদ্র্যসীমার নিচে নেমেছে এই সংকটের মধ্যে, তাদের জন্য সরকার বিশেষ ব্যবস্থাপনা করবেন বলে আপনারা সুপারিশ করেছেন। এটি প্রমাণ করতে হলে তাকে আসলে কি করতে হবে? আপনার হতদরিদ্র যারা, তাদের তো আপনার ব্যবস্থা আছেই, এটা তো সরকার আপনার সেফটি নেটের আওতায় তারা আছেনই। কিন্তু আমি বলছি যারা এই করোনার সময় যারা আপনার দৈনন্দিন আয় রোজগারের উপরে, বিশেষ করে যে আপনার যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী বা যারা ক্ষুদ্র চাকরি করতেন, এখন চাকরি চলে গেছে বা ব্যবসা বন্ধ হয়ে গেছে, যারা বেতন পাচ্ছেন না, এই শ্রেণী পেশার মানুষগুলোকে যাতে এই নেটের আওতায় আনা হয়, এটা হচ্ছে যে আমার। জি, আপনার কাছে এই প্রসঙ্গ নিয়ে আমি আবারও আসবো। অনেকগুলো নতুন প্রশ্ন তৈরি হবে আপনার কাছে আসার আগে আমরা ডাক্তার বেনজির আহমেদ, আপনি আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে দুটি। একটি হচ্ছে যে এই যে করোনার এই সংকটকালীন সময়ে যখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রতিদিনই সংক্রমণের সংখ্যা বাড়ছে, গতকালকে ছিল 64 জন মৃত্যু, আজকে 41 জন। এই পয়েন্ট অফ ভিউতে দাঁড়িয়ে নতুন করে অনেক মানুষ গরিব হয়েছে, তাদের তালিকাও সরকারের কাছে এখনো পর্যাপ্ত আছে কিনা সেটি একটি বড় প্রশ্ন। এখন এই টেস্টের সঙ্গে বাড়তি টাকা যুক্ত হওয়া কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? না, একেবারেই যুক্তিযুক্ত না। এই ফিটা আরোপ করা একেবারেই ঠিক হয়নি। এবং আমার প্রিয় স্যার ইকবাল আরসালান যেটা বললেন যে লোক, প্রভাবশালী লোক, দোষটা তাদের, আর কোপটা যেই পড়ছে গরিব লোকের উপরে। অর্থাৎ দোষ একজনের, আমরা শাস্তি দিচ্ছি আর একজনের রাখতে হবে। এবং এই যে স্যার যে আরো একটা কথা বললেন, এখানেও সমস্যা, গরিব লোককে প্রমাণ করতে হবে না গরিব। তাহলে ধরুন একটা গ্রাম থেকে একটা লোককে উপজেলা হেলথ কমপ্লেক্সে যেতে হবে, বা তাকে ইউনোর কাছে যেতে হবে, বা চেয়ারম্যানের কাছে যেতে হবে, এবং তারপরে উনি পরীক্ষা করার সুযোগ পাবেন, এরকম অবস্থাটা এটা কখনোই কাম্য নয়। আমি সিডিসি ডাইরেক্টর থাকার সময় দেখলাম যে কুকুর কামড়ালে টিকার জন্য চেয়ারম্যানের সার্টিফিকেট নিতাম, এবং এটা 100 বছর ধরে হয়তো বা প্রচলিত ছিল। আমি কিন্তু সেটা বন্ধ করে দিয়েছি। এবং তার ফলে কিন্তু মানুষ এখন যার যখনই কুকুর কামড় দেয়, সেটা রাত বিরে সকাল বিকাল, উনি যায় কিন্তু আমাদের জেলা হাসপাতালগুলোতে টিকা নিতে পারে। এবং এই করোনার এই মহা দুর্যোগ কালে এই সময়টাতে কেন এই ডিসিশনটা হলো? যদি এটা হতেই পারত তো আগেও হতে পারত। এখানে কি এমন কিছু ঘটনা ঘটছে এখানে ফি আরোপ না করলে এটা হতো না? আসলে এই সময় মানুষের মনোবল যেখানে আরো চাঙ্গা রাখা উচিত, সকল মানুষের যেখানে মানুষ ভেঙে পড়ছে, মানুষ আতঙ্কিত হচ্ছে, সেই সময় এরকম একটা সিদ্ধান্ত আমি মনে করি না যে আমাদের সরকারের জন্য খুব ভালো হয়েছে। যারা এটা সিদ্ধান্তর সঙ্গে যুক্ত ছিলেন তারা আরো একটু ভেবে দেখতে পারতেন বিষয়টা। আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা রিকমেন্ডেশন আছে যে স্বাস্থ্য ক্ষেত্রে কোনো ধরনের ইউজার ফি আরোপ করা যারা প্রান্তিক জনগোষ্ঠী তাদের সেবার জন্য এটা বিঘ্ন ঘটায়, এবং এটা কিছুতেই এই সময় উচিত হয়নি। এটা আমি মনে করি প্রত্যাহার করা উচিত, কারণ এতে করে এমনিতেই অনেক লোক সেবা নিতে পারছে না, এবং দেখা যাবে যে আসলে এই ফির ফলে এই
লোকের এই ভোগান্তিটা আরো বাড়বে। আমরা জানি যে যারা রোদ্রে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে এই স্যাম্পল দিতে চেয়েছে তারা নিশ্চয়ই এটা শখের বসে যে স্যাম্পল দেয়নি। এখানে কিছু আছে, কিছু চিন্তা ভাবনা আছে, কিছু আমাদের লোকজন বুঝতে পারছেন না যে কি করা উচিত, তার ফলে কেউ কেউ একাধিকবার স্যাম্পল দিচ্ছেন। যেমন ধরুন একটা ঘটনা ঘটছে যে একজনের জ্বর, কিন্তু তার স্যাম্পল দিয়েছে, টেস্ট করেছে পজিটিভ, তার লক্ষণ সবই করোনার। সেই লোকটা দ্বিতীয়বার আরেকবার তার পরীক্ষা করতে চাওয়ারই কথা এবং সেটা পরীক্ষা করেছে। এবং স্যার যেটা বললেন যে অনেকগুলো অপ্রয়োজনীয় পরীক্ষা হয়, তার মধ্যে কিন্তু অনেক আছে যেগুলো আমাদের করতে হয়, যে যারা স্বাস্থ্যকর্মী তাদের পরীক্ষা করতে হয়। আমাদের যারা অন্যান্য সেবাদানকারী সংস্থা আছেন, পুলিশ থেকে শুরু করে তাদের, এবং তাদের কিন্তু স্বাভাবিক নেগেটিভ হবে, কারণ আসলে তারা লক্ষ্য নিয়ে যাচ্ছেন না। বরঞ্চ আমরা নিশ্চিত হতে চাই তাদের মধ্যে সংক্রমণ থাকলে যেহেতু অন্যদের সংক্রমণ হতে পারে, সেই জন্য তাদের তো আসলে এইটা কোনো যুক্তি হতে পারে না এই সময়ে। এখানে আরেকটি প্রশ্ন খুব প্রাসঙ্গিকভাবে আসে ডাক্তার বেনজি, সেটি হচ্ছে যে এই বাড়তি ফি আরোপ করার কারণে যদি আমরা আসলে ওই রকম অতি উৎসাহী কিছু লোককে আটকাতে গিয়ে যারা আসলে সত্যিকার অর্থে আক্রান্ত বা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন তাদের সংখ্যাকে কমে যাবে কিনা, এবং সেটি আসলে কতটুকু কাম্য হবে আমাদের এই সংকটের প্রেক্ষাপটে, সে নিয়ে আপনি যদি অল্প একটু মন্তব্য করেন ডাক্তার বেনজি। যে যারা বিত্তশালী মানুষ, প্রভাবশালী মানুষ, তারা কিন্তু এই ফির পরেও টেস্ট করবেন। ধরেন তার 10 জনের টেস্ট করতে হবে, স্যার যেটা বললেন যে 24 জনের টেস্ট করছে, তো 24 জনের জন্য তাদের 200 টাকা করে দিলে হলে 4800 টাকা লাগে। এই 4800 টাকা তাদের কাছে হাতের ময়লা। এতে থেকে তারা বিচ্যুত হবে না, বরঞ্চ আমি ভাবি যে তারা একটা ব্যবসায়িক হিসাব দেখতে পারে যে 20 জন টেস্ট করলে আমরা 22 লাখ, তো 5000 করে 1 লাখ, সেখানে আমার মানে 20 জনে 40,000 টাকা লাগছে, মানে 4000 টাকা লাগছে, সুতরাং আমার 96,000 টাকা লাভ, সুতরাং আমি টেস্ট করবো। তা আসলে এইটা আমরা সবসময় দেখেছি যে যেটা আমরা ইকুইটি বলি বা নো ওয়ান বিহাইন্ড, অর্থাৎ কেউ যেন বঞ্চিত না হয়, সেই ক্ষেত্রে এই ধরনের সামান্য ফিউ এটা আসলে তাদেরকে বঞ্চনা করে। একজনের ইনকাম যদি সারাদিনে 200 টাকা হয়, তার জন্য 200 টাকা কিন্তু বিশাল, অনেক বিশাল। আমরা এই প্রসঙ্গ নিয়ে আসলে ইকবাল আহসান আপনার কাছে আরেকটু আসতে চাই। ডাক্তার ইকবাল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এই 200 টাকা বা 500 টাকার যুক্ত করে আসলে যে ফান্ডটি তৈরি হবে, এটি কি সরকারের এখন আয় করা খুব জরুরি হয়ে পড়েছে কিনা, এই পয়েন্ট অফ ভিউতে আপনারা ভাবছেন কিনা? আসলে আমি তো সরকার নই, বা সরকার যারা আপনারা টেকনিক্যাল কমিটিতে যারা আছেন বা যারা সরকার ভাবছে, টেকনিক্যাল কমিটিও এ পরামর্শ আসলে দেয়নি। আপনার হচ্ছে যে আমি বলেছি আমার ধারণার কথাটা, যে আমি কিন্তু যে আপনার হচ্ছে যে তারা কেন করলো, যে আমরা বিভিন্ন সময় এই কথাগুলো যারা টেস্ট করেন তাদের মধ্যে থেকে সে কথাগুলো এবং তাদের একটা হতাশা তারা ব্যক্ত করেছেন। আমার মনে হয় যে তাদের ওই জায়গা থেকে করা। সরকার এখানে আপনার যে 200 টাকা নিয়ে যে এখানে কি আয় করবেন, এখানে হচ্ছে যে আপনার একটা টেস্ট করতে আপনার খরচ হয় প্রায় 5000 টাকার কাছাকাছি সবকিছু দিয়ে। তো সেখানে 200 টাকা তো কোনো আসলে মূল্যই হতে পারে না সেই তুলনায়। তবে আমি মনে করি সরকারকে যারা পরামর্শ দিয়েছেন অথবা সরকারের যারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তারা তাদের যে ধারণার জায়গাটা আমি আসলে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, এবং আমি আপনার হচ্ছে যে যেটা ধরেন যে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গরুর হাটের বিষয়ে আমি কিন্তু যখন আপনার বলেছি, এটার বিরুদ্ধে কথা বলেছি, তখন কিন্তু আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছে অল্টারনেটিভ কি, আমি বলেছি যে ডিজিটাল আপনার হচ্ছে যে গরুর হাট করার জন্য যেভাবেই হোক তারা যাতে। আমরা এই প্রসঙ্গে আমরা আসবো আপনার কাছে, নতুন নরমাল জীবনে ফেরার পরে উদ্যোগগুলো কি হতে পারে সেই প্রসঙ্গে আসবো। আমরা আবু আলম শহীদ খান আপনার কাছে আসতে চাই। একই পেশার দুজন মানুষ দুটি ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, এবং সে ব্যাখ্যার সঙ্গে আসলে আপনি কতটুকু একমত এবং কোন ব্যাখ্যার সঙ্গে আপনি একমত, বা আপনার নতুন কোনো ব্যাখ্যা আছে কিনা এই করোনার টেস্টের ফি বাড়া এবং এই সর্বোচ্চ সংক্রমণের বাস্তবতায়, বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভসে। আবু আলম শহীদ খান। ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে আমরা করোনা টেস্ট কত করেছি, আমরা তো এখনো পৃথিবীর সাথে তুলনা করবো না, সাউথ এশিয়ায় তুলনা করলে আমরা এখন অনেক নিচেই আছি। ইভেন পাকিস্তান, ইন্ডিয়ার সাথে তুলনা করলে আমরা কিন্তু তত বেশি টেস্ট করিনি। তো এখন হঠাৎ করে যে করোনার জন্য 200 টাকা ফি দিতে হবে এবং কত দরিদ্র হলে তার ফি লাগবে না, এই আদেশ জারিটা ঠিক হয়নি, একেবারে সোজা কথা, এটা ঠিক হয়নি। কেন যারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে, আপনাদের মিডিয়ার মাধ্যমে যাদেরকে দেখেছি লাইনে দাঁড়ানো অবস্থায়, যাদের প্রয়োজনে যারা গিয়েছেন টেস্ট করতে,
তাদের দেখে বুঝেছি যে তাদের প্রয়োজন ছিল এবং তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছেন। সুতরাং ওই দুই একজন শক্তিশালী মানুষ, ক্ষমতাশালী মানুষ বা দলীয় মানুষ কি করেছে না করেছে ওটা বিবেচনা করে তো আর ফি দেওয়া যাবে না, ফি বসানো উচিত হবে না। বিবেচনাটা করতে হবে আসলে কারা টেস্ট করতে যাচ্ছে। ইকবাল আরসালান যে বললেন যে তাদের যে টেকনিক্যাল কমিটি আছে তারা কিন্তু এই ধরনের সুপারিশ করেনি। এখন দেশে যে করোনা যুদ্ধ চলছে সেই যুদ্ধে আমাদেরকে যারা সহযোগিতা করছেন, বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন, এই রোগ বিশেষজ্ঞ যারা আছেন, মহামারী বিশেষজ্ঞ যারা আছেন, তাদের সাজেশন অনুযায়ী তো আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। এটা তো কোনো কথা হলো না হঠাৎ করে আমাদের মনে হলো যে ফি আরোপ করে দেই, ফি আরোপ করলে হয়তো কমে যাবে। এই যে সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক গভীরভাবে চিন্তা করা দরকার ছিল। মানুষের কি অসুবিধা এটা বোঝার দরকার ছিল। এমনিতেই আমাদের দেশে 1.5 কোটি গরিব মানুষ ছিল, তার সাথে আরো 1.5 কোটি মানুষ যুক্ত হয়েছে। চাকরি বাকরি নেই, মানুষের খাওয়ার অবস্থা নেই, এমনকি ঢাকা শহরে বাস করার অবস্থা নেই। আপনি টুলেটে ঘুরে গেছে পুরো ঢাকা শহর এবং প্রতিদিন শত শত মানুষ ঢাকা শহর ছেড়ে চলে যাচ্ছে। এবং কর্মক্ষেত্রে যোগ দেওয়ার জন্য আগে যেমন ইয়াতে আপনার হসপিটালে যাওয়ার জন্য করোনা পজিটিভ না নেগেটিভ এরকম একটা রিপোর্ট লাগতো, এখন কর্মক্ষেত্রে যোগ দেওয়ার জন্য কর্মক্ষেত্রে যোগ দেওয়ার জন্য আমরা সবসময় একটা হেলথ সার্টিফিকেট চাই। যখন তিনি কিছু রোগে আক্রান্ত হন বা কোনো কিছু জানার দরকার থাকে, তিনি যখন স্বাস্থ্যগত কারণে ছুটি নেন তাকে হেলথ সার্টিফিকেট নিয়ে জয়েন করতে হয়। এখন কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই করোনা সার্টিফিকেট নিয়ে যেতে হবে। একটা মানুষ যে সামান্য বেতন পায়, যার সেই বেতনে চলছে না, বেতন কমিয়ে দেওয়া হয়েছে, ছাঁটাই করা হয়েছে, সেই পর্যায়ে সরকারের একটা দায়িত্ব, এটা রাষ্ট্রের দায়িত্ব, স্বাস্থ্য সেবা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। আপনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা করতে গেলে আমার তো কোনো পয়সা খরচ, কোনো সরকারি হাসপাতাল কোনো কিছু চার্জ করতে পারে না, কারণ এটাই সরকারের নিয়ম এবং এটাই সরকারের জন্য কার্যকর যে কোনো সরকারি হাসপাতালে আপনি বিনা পয়সায় চিকিৎসা পাবেন। তাহলে এখন ঢাকা মেডিকেল কলেজ বা যে সমস্ত সরকারি হাসপাতালে এই করোনা পরীক্ষা করা হবে সেই জন্য আপনি ফি নিলেন, এটা তো সংবিধান বিরোধী। এর সাথে সংবিধান যদি আলোচনা করি আমরা, এটা পুরোপুরি সংবিধান বিরোধী এবং আমাদের যে মৌলিক অধিকার আছে এটা মৌলিক অধিকার বিরোধী। সুতরাং আমি মনে করি সরকারকে অবিলম্বে এটা বিবেচনা করতে হবে, গভীরভাবে দেখতে হবে, দেখে এই ফিটা নেবেন না, না নেওয়াই সঙ্গত হবে। কারণ 200 টাকা ফি দিয়ে সরকারের তেমন কোনো আয় হবে না। এবং ওই যে আমরা বলছি যে কিছু লোক যারা বিনা কারণে পরীক্ষা করতে যাচ্ছিল, সেটার কোনো পরিবর্তন হবে না। আর টেস্টের ব্যাপারে হচ্ছে টেস্ট এই সব কথাবার্তা আমরা স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছ থেকে গত 6 মাস ধরে শুনছি। সেখানে যখন আমার অনেক বেশি টেস্ট করার দরকার তখন আমি কি পরিমাণ টেস্ট করছি। আর আমাদের দেশে টেস্টের ভিত্তিতে এখন যে আক্রান্তের সংখ্যা যেটা বের হচ্ছে, সংক্রমণ হওয়ার পরে আক্রান্ত, সেটা 20%-এর উপরে। এটাও কিন্তু অনেক উপরে, কারণ আমরা যদি আরো বেশি টেস্ট করতে পারতাম তাহলে হয়তো এই সংক্রমণের ইয়াটা আরো কমে আসতো, হয়তো 15% হতো, 12% হতো, 10% হতো। খুব স্বাভাবিকভাবেই আপনার কাছে এই প্রসঙ্গে আমার আরেকটি প্রশ্ন আছে, আমরা একটু অন্য আলোচনা যেতে চাই এই প্রসঙ্গের সঙ্গে যুক্ত করে। আসলে এখন পর্যন্ত এই করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে সিদ্ধান্ত এবং সিদ্ধান্তহীনতা এই প্রশ্ন নিয়ে বারবারই কথা হচ্ছে। আপনারা 3 জন আলোচক আমাদের অনুষ্ঠানে এসে এবং বিভিন্ন গণমাধ্যমে বারবারই এই প্রসঙ্গে কথা বলেছেন। যখনই আসলে সিদ্ধান্তগুলো আসছে সেটি আসলে খুব একটি জনবান্ধব সিদ্ধান্ত হচ্ছে না এবং বাস্তবায়ন যারা করছেন সেই বাস্তবায়নের জায়গাটিতেও আসলে নানা রকম প্রশ্ন তৈরি হচ্ছে। আর সেই ক্ষেত্রে আসলে আমরা কি এখন পর্যন্ত সমস্যাটিকে ঠিকমতো অনুধাবন করে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছি কিনা, বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছি কিনা? জাতীয় সংসদে এটা নিয়ে কথা হয়েছে, একজন দায়িত্বশীল ব্যক্তির যোগ্যতা নিয়েও বারবার প্রশ্ন উঠেছে। সেক্ষেত্রে আপনার বক্তব্য কি আবু আলম শহীদ খান? আমি কারো যোগ্যতা নিয়ে কোনো কথা বলতে চাই না। নিশ্চয়ই যারা যোগ্য তাদেরকে দেশের প্রধানমন্ত্রী যোগ্য মনে করি মন্ত্রিসভায় নিয়েছেন, সুতরাং তার যোগ্যতা অযোগ্যতা নিয়ে তারাই আলোচনা করবেন এবং তারাই এই ব্যাপারে ব্যবস্থা নেবেন। তবে হ্যাঁ, শুধুমাত্র সংসদে না, সাধারণভাবে মানুষজনের মধ্যে ধারণা জন্মেছে যে যিনি এখন নেতৃত্ব দেওয়ার কথা তিনি ঠিকভাবে নেতৃত্ব দিতে পারছেন না এবং যেসব সিদ্ধান্ত ওই মন্ত্রণালয়ে নেওয়া হচ্ছে, যে নেতৃত্ব দেওয়ার দরকার ছিল সেই নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ওই মন্ত্রণালয়ের ব্যর্থতা আছে, সবাই এটা মনে করছেন। এখন এই ব্যর্থতার দায়ভার শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপরে চাপিয়ে দিলে তো চলবে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা যা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় যা বলছেন, শুধু একটা উদাহরণ দিয়ে যদি আমরা দেখি যে লকডাউন, এটা তো 1 মাস হয়ে গেল, মানে গত মাসের 1 তারিখে এই বিষয়ে একটা বড় সিদ্ধান্ত হয়েছিল। ওখানে মন্ত্রী ছিলেন এবং ওখানে মেয়র ছিলেন আর কয়েকজন মন্ত্রী ছিলেন এবং খুবই গুরুত্বপূর্ণ মানুষেরা ছিলেন। তারপরে আপনি তো দেখছেন, আমরা সবাই দেখছি যে এটা লকডাউনের কি পরিস্থিতি।
কোথায় লকডাউন হবে, কোথায় পরীক্ষা করা হবে, মডেল করা হবে, তারপরে কোথায় লকডাউন দেওয়া হবে, এসব নিয়ে ম্যাপ কোথায়, অমুক কোথায়, কে ম্যাপ দিবে, আমরা ম্যাপিং করতে পারছি না, মানে নানাবিধ অবস্থা। সুতরাং এইটা ধরে নেব না আমি যে শুধুমাত্র একটি মন্ত্রণালয় এখানে ব্যর্থ হতে বা শুধুমাত্র একদল মানুষ এখানে ব্যর্থ হতে। এই ব্যর্থতা আমাদের সবার, এবং যারা রাষ্ট্র পরিচালনা করছেন ব্যর্থতার দায়ভার তাদেরকে জি, নিতে হবে। আবু আলম শহীদ খান, আমাদের আপনাকে সবার এই জন্য ধন্যবাদ। বললাম আপনি যে আমাদের মানুষ- সঙ্গে থাকুন। আমরা একটু এই প্রসঙ্গ নিয়ে ডাক্তার বেনজির আহমেদ আপনার কাছে আসতে চাই। আমাদের যে বাস্তব অভিজ্ঞতা, সেটির সঙ্গে যদি আমরা আপনাকে একটি প্রশ্ন যুক্ত করি, সেটা হচ্ছে যে গণমাধ্যমের আলোচনা, পত্রিকার বড় বড় শিরোনাম এবং মধ্যবিত্ত এবং ঢাকা শহরের কিছু নাগরিকের মধ্যে এই করোনা সংক্রমণ, লকডাউন, এই সমস্ত বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কিন্তু ঢাকার মধ্যেও একটি বড় অংশ এবং ঢাকার বাইরের একটি বড় জনগোষ্ঠী এটিকে আসলে খুব একটা গুরুত্ব সহকারে দেখছেন না, কারণ রাস্তাঘাটে মানুষের ঘোরাঘুরি এবং লকডাউন বা কথিত লকডাউন বাস্তবায়নের যে পলিসি সরকারের দেখতে পাচ্ছি, এই জায়গায় দাঁড়িয়ে থেকে আসলে আমরা যে আলোচনাগুলো করছি বা যে সিদ্ধান্তগুলো নিচ্ছি, সেটি আসলে কতটুকু যৌক্তিক হচ্ছে, মানুষকে কি আমরা এখনো বোঝাতে পেরেছি কিনা এই সংকট সম্পর্কে? ডাক্তার বেনজির আহমেদ। দুটো বিষয় আছে। একটা হলো যে কারা আক্রান্ত হচ্ছেন, কারা এটা থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের মধ্যে সেন্সিটিভিটিটা সেরকম হয়। যেমন ধরেন, আপনি খেয়াল করে দেখবেন ইদানিংকালে যারা একটু বিত্তশালী, যারা মধ্যবিত্ত শ্রেণী, এদের মধ্যে কিন্তু সংক্রমণের হারটা একটু বেশি। এবং আপনি যদি মানে এই সচেতনতার কথা বলেন কিংবা সংক্রমণ চর্চার কথা বলেন, সেইটা কিন্তু তাদের মধ্যে যথেষ্টই আছে এবং তারা অনেক সচেতন। আপনি দেখছেন যে তারা বের হচ্ছে না পারতপক্ষে, জি, বের হলো তারা অবশ্যই মাস্ক পরছে এবং অনেকে বিশেষ বিশেষ ব্যবস্থা নিচ্ছে। কিন্তু যে কোনো কারণেই হোক, আমরা দেখতে পাচ্ছি আমাদের বস্তিগুলোতে কিংবা ইভেন গ্রামগুলোতে সংক্রমণের হার কিন্তু তুলনামূলকভাবে রিপোর্টেডলি কম। বাস্তবে কতটুকু আমরা জানি না, কিন্তু রিপোর্টেডলি কম। এইটার একটা প্রভাব তাদের পড়েছে। যেমন একটা তাদের মধ্যে আছে যে আমাদের এটা সংক্রমণ হবে না, এবং এটা কেউ কেউ আমাদের বিশেষজ্ঞরাও তুলে ধরছেন যে তাদের মধ্যে সংক্রমণের হারটা বেশি। এই যে একটা আপাত এক ধরনের তাদের Concept। মধ্যে সিকিউরিটি, একটা ফলস সিকিউরিটি আমরা বলি একদিক থেকে, এই সিকিউরিটি থেকে তারা এই মাস্ক পরা বা এই ব্যাপারগুলোকে অতটা গুরুত্ব দেন না। এবং সাধারণত আমরা এটা দেখিও যে মধ্যবিত্ত শ্রেণী যারা, তারাই কিন্তু এই ব্যাপারগুলোতে একটু বেশি আসলে দেখবেন এগুলোতে সতর্ক যুক্ত বা বেশি থাকেন। চর্চা এখানেও হচ্ছে এই তাই সমস্ত হয়েছে। বিষয় নিয়ে। যে 2 নম্বর হলো যে আসলে এই বস্তির লোক বা গ্রামের লোকদেরকে, তাদেরকে একটা সামাজিক আন্দোলন, আমরা যদি করোনা প্রতিরোধ নিয়ন্ত্রণকে একটা সামাজিক আন্দোলন হিসেবে দেখতে চাইতাম, তাহলে যেভাবে তাদের মধ্যে অ্যাডভোকেসি, কমিউনিকেশন, সোশ্যাল মোবিলাইজেশন করা দরকার ছিল, প্রচার প্রচারণা তাদের ভাষায় যে করা দরকার ছিল, সেটা হয়নি। তাদের মধ্যে একটা ভাষার দূরত্ব হয়ে গেছে। যেমন আমরা ইউজ করছি টার্ম গুলো কোয়ারেন্টাইন, ইউজ করছি আইসোলেশন। এটা কিন্তু একটা গরিব লোক যিনি শিক্ষিত নন, তাদের কাছে কিন্তু এইটাকে মানে ভাষান্তর করা কঠিন। আমাদের উচিত ছিল বাংলা ভাষায়, স্থানীয় ভাষায় এটাকে মানে প্রচার করা। এবং আমরা ইপিআই এর কথা আমার মনে পড়ছে, আমি ইপিআই মেডিকেল অফিসার ছিলাম 1990 সালের দিকে। তখন আমরা যেভাবে প্রচার প্রচারণা চালিয়েছিলাম, জাতীয় পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায় থেকে ইউনিয়ন কাউন্সিল, এবং আপনি স্থানীয় সরকারের আমাদের যারা জনপ্রতিনিধি, জি তাদেরকে কিন্তু এবারে আমরা খুব বেশি যুক্ত করি। ইভেন আমাদের মাননীয় সংসদ জি, সদস্য ডাক্তার বেনজির তাদেরকে আহমেদ, আমাদের যুক্ত একটা করি। বিরতি নেওয়ার সময় হচ্ছে। আপনার বাক্যটি একদম শেষ করলে বিরতিতে যাব আমরা আসলে। ডাক্তার বেনজির আহমেদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমার বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতি থেকে ফিরে এসে আসলে এই পরিবর্তিত পরিস্থিতির পরে নতুন নরমাল লাইফ বা স্বাভাবিক জীবনে আমাদের কোন কোন পলিসি অবলম্বন করা উচিত, তার প্রস্তুতি কতটুকু আছে, সে প্রসঙ্গে কথা বলবো। নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে।
দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলছিলাম করোনাকালীন টেস্টের ফি বাড়ানো, তার সঙ্গে সঙ্গে লকডাউন বাস্তবায়নের যে বাস্তবতা সেটি, এবং আমাদের মধ্যে আরেকটি আলোচনা বারবারই ঘুরে ফিরে আসছে যে আসলে আমরা নতুন স্বাভাবিক জীবনে কবে পা রাখবো সেটি একটি প্রশ্ন। আর আমরা ইতিমধ্যে যদি আসলে যে সমস্ত কর্মকাণ্ডগুলো শুরু করেছি সেগুলোর মধ্যে আমাদের প্ল্যানিং কি থাকবে, সমন্বয় কিভাবে করতে পারি, গ্রাম এবং শহরের মধ্যে সংক্রমণ অনেক পার্থক্য তৈরি হয়েছে, সেই সমস্ত জায়গায় আসলে আমাদের করণীয় কি আছে, এই প্রসঙ্গে ডাক্তার ইকবাল আপনার কাছে একটু আসতে চাই। আমরা করোনাকালীন চলমান সংকট নিয়ে অনেক কথা বলেছি এবং এই সংকটটি সমাধানের জায়গায় পৌঁছানোর জন্য আরও অনেক সময় দরকার, কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সরকারের যে মনোভাব এখন পর্যন্ত সেটি হচ্ছে নিউ নর্মাল লাইফের পথে আমরা সবাই যাওয়ার একটি পরিকল্পনা আছে। করোনা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, আমাদের স্বাস্থ্য কাঠামোর ভঙ্গুরতা, দুর্বলতা, সমন্বয়হীনতা অনেক কিছু শিখিয়েছে। এই শিক্ষা থেকে আমরা কি শিক্ষা নিয়েছি এবং সামনে আমাদের পরিকল্পনা কি হতে পারে? ডাক্তার ইকবাল। ধন্যবাদ। আসলে আপনি যে কথাটা বলছেন যে স্বাভাবিক জীবন, এই স্বাভাবিক জীবন মানে করোনা কাল উত্তরণ কবে ঘটবে এটা আসলে ওইভাবে বলা সম্ভব না। কেননা যে এই সংক্রমণ যে বিষয়গুলোর উপরে নির্ভর করে, সেই বিষয়গুলোকে যদি আমরা প্রপারলি হ্যান্ডেল করতে না পারি, অ্যাড্রেস করতে না পারি, তাহলে কিন্তু এটা চলতেই থাকবে। এবং আপনার মানুষ যেটা আপনি শুরু করেছিলেন যে অনেকেই আশা করে বসে আছেন যে আপনার যেটা ভ্যাকসিন যদি আসে, প্রতিষেধক যদি আসে, তখন হয়তো যে প্রতিষেধক দিয়ে মানে হার্ড ইমিউনিটি তৈরি হবে, তখন হয়তো যে আমাদের এই সংক্রমণ থেকে আমরা পরিত্রাণ পাবো, সেটাও কবে হবে সেটাও নিশ্চিত না। এবং আপনার এত মানুষকে আপনার এই ভ্যাকসিনেট করা বা ভ্যাকসিন দেওয়াও সেটাও সময় সাপেক্ষ ব্যাপার। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে আমরা অতীতে দেখেছি আমাদের সংক্রমণের গতিগুলো এক একটা ইভেন্টের সাথে কিন্তু বৃদ্ধি পেয়েছে। আপনার গার্মেন্টস শ্রমিকদের আপনার মুভমেন্ট, তারপরে আপনার রোজার ঈদের মুভমেন্ট, এবং আমরা কোরবানির ঈদেও একটা এরকম ধরনের আশঙ্কা আমরা দেখছি। এবং ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে যে গরুর হাটের সিদ্ধান্ত হয়েছে, আপনার হচ্ছে যে আপনার যানবাহন চলাচল করবে, মানুষ আপনার মুভ করতে পারবে যত্রতত্র, যে সারা দেশের মধ্যে সেটির একটা আপনার পরিষ্কার হয়েছে। এই যে আপনার এই সমস্ত ঘটনাপুঞ্জি, এই ঘটনাপুঞ্জি থেকে আপনার বলা মুশকিল। আরেকটি বিষয় হচ্ছে যে বিশেষজ্ঞ আপনার এখানে বেনজির আহমেদ আছেন, যে আপনার এই যে বিশেষজ্ঞরা অনেক সময় অনেক কথা বলছেন, যে থিওরিটিক্যাল কথা, যে আর নটের কথা বা বিভিন্ন কথা দিয়ে তারা বোঝাবার চেষ্টা করছেন যে সংক্রমণ গতি স্থিমিত হয়েছে বা নিম্নমুখী হয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু আমি তাদের সাথে একমত না। সেটার হচ্ছে যে বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে এবং আমাদের যে ব্যক্তিগত যে অবজারভেশন বলেন বা এক্সপিরিয়েন্স বলেন, সেখান থেকে আমি একমত না। সেজন্য এইটা আসলে যে আপনার এই মুহূর্তে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি বলতে পারেন না যে কখন আমরা যে এই করোনা মুক্ত হয়ে স্বাভাবিক জীবন যেটা, সেই স্বাভাবিক জীবনে প্রবেশ করতে পারবো। তাহলে আমাদের সংক্রমণ কমেনি, আমাদের আসলে সক্ষমতা বাড়েনি, তো সেই প্রেক্ষাপটে আমরা আসলে এত ঢিলেঢালা ভাবে লকডাউন বাস্তবতা, একটি রেড জোন, অন্যটি সবুজ জোন, এটি আমরা এখনো কেন করছি না? এখানে আসলে কোথায় বাধাটি আপনার কাছে কি মনে হয় ডাক্তার ইকবাল? আমার মনে হয় যে বাধাটা হচ্ছে যে যারা এই কাজটার সঙ্গে সম্পৃক্ত বাস্তবায়নে, তাদের আসলে সিদ্ধান্তহীনতাটা আমি মনে করি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে কতটুকু তারা এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদেরকে এর সাথে সম্পৃক্ত করেছেন, বা এর গুরুত্ব যে তারা বিজ্ঞান ভিত্তিক গুরুত্বটা অনুধাবন করবার জন্য কতটুকু সচেষ্ট হয়েছেন, সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের সঙ্গে থাকুন। ডাক্তার বেনজির আহমেদ, আসলে যারা সিদ্ধান্ত বাস্তবায়নের জায়গায় আছেন তারা ব্যাপারটি বুঝতে পারছেন না, এইটি আসলে আমাদের মাথায় আসে না, এবং এই যুক্তিতে আমরা আসলে একমত হতেও পারি না। তারা আসলে কোন যুক্তিতে এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন, এবং তার পাশাপাশি বিশেষজ্ঞরা যারা আছেন তারা এক কথা বলছেন, সরকারের পলিসি অন্যদিকে যাচ্ছে।
এই দুইটি আসলে দুদিকে যাওয়ার পেছনে কারণ কি? আরেকটি বিষয় হচ্ছে কিট সংকট নিয়ে অনেক কথা হচ্ছিল। আমরা যে পিসিআর ল্যাবটি প্রতিস্থাপন করেছি সেখানে নতুন ধাঁচের কিট কাজ করছে না, এটিও আমরা নানাভাবে শুনছি। আসলে তাহলে আমাদের প্রস্তুতি কি নিতে পেরেছে গত 3 মাসে আমরা? ডাক্তার বেনজির আহমেদ। আসলে সত্যিকার অর্থে আপনি যদি শুরু থেকেই দেখেন, সেখান থেকে এই সমস্যাটা হয়ে আসছে এবং এটা এখনো ছেড়ে যাচ্ছে না। ব্যাপারটাকে ছোট করে দেখা, এই ছোট করে দেখার মানসিকতা থেকে আমাদের উত্তরণ এখনো ঘটছে না। আমাদের গত 4-5 মাসেও শিক্ষা হয়নি। পাশাপাশি যেটা ঘটছে আমার মনে হয় যে সক্ষমতার যে জায়গাটা, সেই জায়গাটা আরো সংকুচিত হয়ে আসছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ করে যাদেরকে আমি একটু চিনি, যারা গত 5-6 মাস হলো নিরন্তর কাজ করে আসছে, তাদের এক ধরনের বার্ন আউট হওয়ার একটা পর্যায়ে চলে গেছেন। তারা এতদিন কাজ করতে করতে মানে যারা কাজ করছে, কিন্তু সমস্যাটা হলো তাদের হাতে পুরো বিষয়টা নেই। যেহেতু তারা ছোট করে দেখেছিলেন, ভেবেছিলেন যে কিছু লোক আক্রান্ত হবে, অনেক লোক আক্রান্ত হবে না, সুতরাং একটা লেপ দিয়ে কাজ করব, গুটি কয়েক লোক যুক্ত থাকলেই হবে। এটা যে আসলে শুধু একটা ডিপার্টমেন্টের কোনো তো প্রশ্নই ওঠে না, এটা আন্তঃমন্ত্রণালয়ের বিষয়, এটা আন্তঃরাষ্ট্রীয় বিষয়। সুতরাং যেখানে আন্তঃমন্ত্রণালয় শুধু নয়, আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা লাগে, সেটাকে যদি ছোট্ট একটা বিভাগ, ছোট্ট একটা জায়গা থেকে সেটা মানে নিয়ন্ত্রণ করতে চাওয়া হয়, সেটাকে ব্যবস্থাপনা করতে চাওয়া হয়, তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। এবং ধীরে ধীরে এখন যখন সমস্যার ব্যাপকতাটা অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু তাদের প্রস্তুতির জায়গাটা কম, তাদের সক্ষমতার জায়গাটা কম, এই ফারাকটা আরো বেড়ে যাচ্ছে। মানে যত সমস্যার ব্যাপকতা বাড়ছে তত এই ফারাকটা বেড়ে যাচ্ছে। তার ফলে এখন তাদের অনেকটা মানে একেবারে নিয়তির কাছে ছেড়ে দেওয়া, এরকম একটা অবস্থায় কিন্তু উপনীত হচ্ছে। এবং বর্তমানে যে অবস্থা আছে তার চেয়ে আমি চিন্তিত ওই জায়গাটা নিয়ে, যে এই বিভাগটা যদি দ্রুত ঘুরিয়ে না দাঁড়ায়, এখানে যদি বড় ধরনের একটা পরিবর্তন না হয়, পরিবর্তন বলতে বোঝাচ্ছি মানসিকতার পরিবর্তন, পরিবর্তন বলতে চাচ্ছি যে পরিকল্পনার চিন্তাটা যে পরিবর্তন না ঘটে, তাহলে কিন্তু আসলে এটাকে সামাল দেয়া ধীরে ধীরে মানে একেবারেই কঠিন হয়ে যাচ্ছে। আপনি জানেন কয়েকদিন আগে বলেছিলাম একটা কথা, যে আমাদের শেষ সুযোগও কি হাতছাড়া হয়ে যাচ্ছে। আসলে তাই, আমাদের এখনো ধরেন সংক্রমণ ব্যাপকভাবে সব কমিউনিটিতে ছড়ায়নি। এখনো আপনি চিন্তা করেন বাংলাদেশের 17 কোটি মানুষ, সেখানে খুব বেশি হলে 5 লক্ষ লোক আক্রান্ত হয়েছে, 10 লক্ষ লোক, তারপরেও 16,90,00,000 লোক এখন আক্রান্ত হয়নি। তাহলে সংক্রমণটা যদি ধীরে ধীরে ওই বিশাল সংখ্যক লোকের দিকে এগোতে থাকে, এবং সেটাকে আপনি অস্বীকারও করতে পারেন না। আপনি ভারতের কথা দেখেন, একদিনে 19,000 রোগী হচ্ছে। আপনি ব্রাজিলের কথা দেখেন, এখন দ্বিতীয় স্থানে ব্রাজিল চলে আসছে। আমেরিকার কথা দেখেন, 35টা স্টেটে আবার নতুন করে সংক্রমণ বাড়ছে। তাহলে এই যে বাস্তবতাগুলো, এর নিরিখে আমরা কিন্তু আসলে এটাকে এত সহজভাবে নেওয়া উচিত না, এটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত। আপনার কাছে আমরা আবারও আসছি ডাক্তার বেনজির আহমেদ, আপনার কাছে আবারও আসছি। আবু আলম শহীদ খান, আমরা এই কথাগুলো শুরু থেকেই শুনছি, যারা বিশেষজ্ঞ তারা বারবারই বলার চেষ্টা করেছেন যে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে কম, সক্ষমতা বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে কম। এই কম কম করতে করতে কিন্তু প্রায় 4 মাস এবং বৈশ্বিক সংকট প্রায় 6 মাস। আমরা এখান থেকেও কি শিক্ষা নিতে পারিনি? তাহলে আসলে সমস্যাটা সমাধান হবে কিভাবে? শিক্ষা নিতে যে পারিনি সেটা তো প্রমাণিত, যে আমরা কি শিখলাম এবং শিখলেও আমরা কি করলাম, শিখলেও তো কোনো কিছু বাস্তবে দেখা যাচ্ছে না। তো এখন দেখেন যে আমাদের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা তো কথায় কথায় বলছেন যে তারা এটার জন্য সবকিছু করবেন। স্বাস্থ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন, অর্থমন্ত্রী তো বলেই দিয়েছেন যে এই করোনা মোকাবিলার জন্য অর্থের কোনো অভাব হবে না। তারপরেও তো আমরা দেখি যে 20 কোটি টাকা অর্থ বরাদ্দ নিয়ে নানান কথা, বা যে করোনা কিট যারা সরবরাহ করেছেন তারা এখন পর্যন্ত বিল পান নাই। এসব যদি ঘটতে থাকে তাহলে আপনি কিটও পাবেন না, কিট আসবে না, পরীক্ষা করতে পারবেন না, ঠিক মতো লকডাউনও করতে পারবেন না, শারীরিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে পারবেন না। আপনি কি করতে পারছেন? আপনি যদি কিছুই করতে না পারেন তাহলে তো আমরা একটা মহা সংকটের দিকে যাচ্ছি। এবং এই কথাগুলো তো গত 3 মাস ধরে আলোচনা হচ্ছে। তারপরেও নীতি নির্ধারকরা কি চিন্তা করছেন এটা তো আমি তাদের মাথার মধ্যে কি চিন্তা ঘুরপাক খাচ্ছে এটা বলতে পারবো না। তবে এইটুকু বোঝার চেষ্টা করছি যে স্বাস্থ্য বিশেষজ্ঞ বা এপিডেমিক বিশেষজ্ঞ যারা আছেন, যারা পরামর্শ দিচ্ছেন, তাদের পরামর্শ যদি শোনা না হয় তাহলে কিন্তু মহাবিপদ। কারণ যেসব দেশে পরামর্শ শোনা হয়নি, আপনার যে আমেরিকার কথা চিন্তা করেন, ডক্টর ফাউসি মতো মানুষ ট্রাম্পের সামনে, প্রেসিডেন্টের সামনেই কিন্তু অনেক সময় তার কথার বিরোধিতা করেছে, এবং তারপরেও সে
গত পরশুও বলেছে যে আমরা খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছি। এখানে মাস্ক পরা নিয়ে একটা বিশাল কথাবার্তা হচ্ছে, কিন্তু আমাদের দেশে তো আমরা এরকম কোন ডক্টর ফাউসিকে পাচ্ছি না, বা এটার আমাদের হয়তো জন্ম হয়নি, কেউ কেউ হয়তো আমরা বলতেও সাহস পাচ্ছি না। নিশ্চয়ই আমাদের ডক্টর ফাউসির মতো বিশেষজ্ঞ আছেন, আমি নেতাদেরকে চিনি, তাদের সাহসও আছে, কিন্তু তারা তো কথা বলছেন না। তারা কি কারণে কথা বলছেন না, কেন নীতি নির্ধারকদের কাছে সোজা কথা বলতে পারেন না, এবং নীতি নির্ধারককে পরিষ্কারভাবে বলতে না পারেন যদি, তাহলে তো মহাবিপদ। এখন হচ্ছে যে আমরা সবাই যদি ইয়েস মিনিস্টার হয়ে যাই, আমরা যদি সবাই মনে করি যে উনি যা বলবেন, তিনি যা বলবেন, সে যা বলবে, মানে নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন জি। তাদের কথাই শেষ কথা, এবং আমরা সব কথা মেনে নিব এবং ওইভাবেই কাজ হবে, তাহলে তো আমাদের এত বিশেষজ্ঞ থাকার দরকার নেই। তাহলে বিশেষজ্ঞরা তাদের দায়িত্ব ঠিক মতো পালন করছে না, এটা জনগণ এক পর্যায়ে বলা শুরু করবে। এবং যারা দায়িত্বে আছেন, যাদের এই সময় সাহায্য করার কথা, আমাদেরকে সরকারকে সাহায্য করার কথা, রাষ্ট্রকে সাহায্য করার কথা, তাদেরও কিন্তু দায়িত্ব পালন করেন নাই, এরকম একটা অভিযোগ না, উঠবে। এরকম কি সেই হয়েছে অভিযোগ কিনা থেকে আসলে তাদের তারা কিন্তু নিস্তার থাকবে না। তারা প্রথম দিকে অনেকবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, ক্রমাগত ব্যাখ্যাটি না শোনার কারণে তারা এক ধরনের হীনমন্যতার মধ্যেও আছেন, বা তারা নিজে নিজে সরে এসেছেন, ব্যাপারটা এরকমও কিনা আসলে আবু আলম শহীদ খান? না, তাদের তাদের ব্যাখ্যা, কেউ কেউ তো ঠিক মতো ব্যাখ্যা নিশ্চয়ই দিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন, কিন্তু আবার কেউ কেউ এমনও বলেছেন যে এই দেশে করোনাই আসবে না। এবং তাদের মধ্যে আমাদের বড় বড় বিশেষজ্ঞরা আছেন, কিন্তু তাদের রেকর্ডেড, আপনাদের নিশ্চয়ই আপনাদের রেকর্ড করা আছে ভিডিও, জি। এবং রেকর্ডেড প্রেস মিডিয়াতে তাদের বক্তব্য আছে। এবং তারা একসময় তো চ্যালেঞ্জ করে বসলেন যে এই দেশে করোনাই আসবে না, এবং করোনা আসলেও এটা দুই এক মাসের মধ্যে চলে যাবে। যাই হোক, এইসব নিয়ে আমরা আলোচনা করে সময় নষ্ট না করে, এখন যে পরিস্থিতি হচ্ছে, এই যে গরুর হাট বসাবো আমরা, তারপরে কুরবানি ঈদে মানুষজন যাওয়া আসা করবে, আবার আমরা যাওয়া কিন্তু আসা করবে। অন্য দেশের উদাহরণ দেওয়ার দরকার নেই, অন্য দেশের উদাহরণ আমরা না দেই। আমরা কিন্তু তিনটা ফ্যাক্টরকে আমরা নিজেরাই দেখেছি বাস্তবত। একটা হলো গার্মেন্টস শ্রমিকদের আসা যাওয়া, ফেরত যাওয়া, আসা আবার আসা। আরেকটা দেখেছি ঈদের সময় মানুষজনের গ্রামে যাওয়া আবার আসা। এর ফলে কিন্তু এই যে সংক্রমণ বেড়ে গেছে, এটা থেকে কিন্তু প্রমাণ হয়, হ্যাঁ আমি বিশেষজ্ঞ নয়, কিন্তু বিশেষজ্ঞরা নিশ্চয়ই দেখেছেন, এটা থেকে প্রমাণ হয় যে মানুষজন যত বেশি আসা যাওয়া করবে, জি। সংক্রমণ তত বেড়ে যাবে। সুতরাং আমাদেরকে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যাতে মানুষজন স্বাস্থ্য বিধি মেনে চলে, এবং আমরা মানুষজনকে বোঝাতে পারি যে আমাদেরকে এই যুদ্ধটা সবাই মিলে একসাথে করতে জি, হবে। আবু আলম শহীদ খান, আপনাকে এটা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আলোচনা প্রায় শেষের দিকে, আমাদের হাতে আর মাত্র 2 মিনিট সময় আছে। ইকবাল আহসান, আপনার জন্য 1 মিনিট, আমাদের 1 মিনিট সময় আছে, আপনার জন্য 30 সেকেন্ডে একটি বক্তব্য জানতে চাই। আসলে এই সংকটের সমাধান আমাদের সবারই অজানা, তারপরেও আমাদের এখনকার করণীয় কি? ধন্যবাদ। এখন হচ্ছে যে সংক্রমণকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে যে প্রধান কাজ, এবং নিয়ন্ত্রণ করবার জন্য যা কিছু আছে সেটা হচ্ছে যে রাষ্ট্রের পক্ষ থেকে, আমাদের মতো সাধারণ মানুষ যারা জি। আছে তাদের পক্ষ থেকে করা উচিত। জি, ডাক্তার আমরা ইকবাল, যদি আপনাকে এটা ধন্যবাদ করতে জানাচ্ছি। ব্যর্থ আপনার শেষ কথাটি নিতে পারছি না, আমাদের সময় শেষ হয়ে গেছে। অন্য কোনো দিন এই প্রসঙ্গে আবারও আলোচনা করব। যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ। কালকে আবারও দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। আজকের মতো শুভ রাত এখানেই।